নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস পেশ করছি আজকের প্রতিবেদন। স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতির নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে তথাকথিত বিপ্লবের ঢেউয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটল এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হল অন্তর্বর্তী সরকার, সেই সরকারের বয়স 1 মাস পূর্ণ হয়ে আরও কয়েকদিন হয়ে গেল। কিন্তু বাস্তবের জমিতে কোন বাংলাদেশকে দেখতে পাওয়া যাচ্ছে? অন্ধকার কি আরও গাঢ় হচ্ছে? যে জমানার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ নেমে এসেছিল রাস্তায়, যে অন্ধকার থেকে মুক্তির লড়াই লড়তে নেমেছিল মানুষ, সেই লড়াই কি তাদের পৌঁছে দিল আরো বেশি অন্ধকারের দিকে? সে অন্ধকার কেমন, তাই নিয়েই 2-4 কথা। এখন আলো অন্ধকারের কথা যখন উঠল তখন বিদ্যুৎ পরিস্থিতি দিয়ে শুরু করি। বাংলাদেশ এখন প্রতিদিন 10-12 ঘন্টার বেশি লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি, যা শিল্প উৎপাদন এবং নাগরিকদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। এমনিতে সাধারণ পরিস্থিতিতে দৈনিক 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি থাকে দেশে, যা কিনা বর্তমানে কয়লার ঘাটতি এবং অন্য আরও কিছু কারণে আরও খারাপ হয়েছে। এই ঘাটতি ক্রমশ বাড়ছে। 10 সেপ্টেম্বর সন্ধেবেলায় ঘাটতি ছিল 2000 মেগাওয়াট। তারপর থেকে এই ঘাটতি বেড়েই চলেছে। প্রযুক্তিগত সমস্যার কারণে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে, তাতে সমস্যা আরও বেড়েছে। চিফ ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক তিনি জানাচ্ছেন যে আমাদের টারবাইন চালানোর জন্য 2টো ইলেকট্রো হাইড্রোলিক তেল পাম্প দরকার। 2022 সালে একটি ইলেকট্রো হাইড্রোলিক তেল পাম্প ভেঙে গেছে। ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে, 2 বছরও তারা যন্ত্রপাতি সরবরাহ করতে পারেনি। এর ফলে ইউনিটটি এতদিন একটি মাত্র পাম্প দিয়ে চলেছে। সেই পাম্পটিও 9 সেপ্টেম্বর ভেঙে গেছে এবং পুরো প্ল্যান্ট এখন বন্ধ। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি তার সদস্য খন্দকার মোকাম্মেল হোসেন তিনি বলেছেন, একদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে, অন্যদিকে অপরিশোধিত বিলের কারণে আমরা 500 মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছি, আদানি থেকে বিদ্যুৎ কম আসছে। এই প্রসঙ্গে এই চ্যানেলে আগেও বলেছি, গুজবে বাজার গরম। ভারত ডিজেল বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিয়ে বাংলাদেশকে ভোগান্তি দিচ্ছে, বাংলাদেশের মানুষকে। এসব প্রচার চলছে বেশ কিছুদিন ধরে, সেটা পুরোপুরি ভিত্তিহীন। আদানি বিল পেমেন্ট না হওয়ার জন্য সাপ্লাই কমাতে বাধ্য হয়েছে, কারণ তাদেরকেও কয়লা কিনবার জন্য টাকা দিতে হয়। সে টাকাটা তারা দিতে পারছে না বলে তাদের ওখানেও আসছে কম, এবং কয়লা কম আসার জন্য তারাও বিদ্যুৎ উৎপাদন যতটা করার কথা ততটা করতে পারছে না, কারণ বিল পেমেন্ট তারাও করতে পারছে না। তা বাংলাদেশ বিল পেমেন্ট করেনি বলে যে একেবারে তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে তা কিন্তু নয়। আদানি ছাড়াও ভারতের আর যারা বিদ্যুৎ দেয় বাংলাদেশকে, তারা কিন্তু আগের মতো বিদ্যুৎ এই আজকেও দিয়ে যাচ্ছে। সুতরাং যারা বলছে যে ভারত বাংলাদেশের মানুষকে শায়েস্তা করার জন্য বিদ্যুৎ দিচ্ছে না, মিথ্যে কথা বলছে। বিদ্যুতের মতোই পার্বতীপুর পাইপলাইন দিয়ে 1 লক্ষ টন ডিজেল যেমন যাচ্ছিল সেটাও আগের মতোই যাচ্ছে। এই বিষয়ে ভারতের অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রণজিৎ রথ তিনি গত 14 সেপ্টেম্বর তারিখে এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশ আগের মতোই ডিজেল পাঠাচ্ছে। বাংলাদেশকে ভারত আগের মতোই ডিজেল পাঠাচ্ছে। পেমেন্ট পায়নি বটে,
তবে সমস্যা নেই, আমাদের কাছে বাংলাদেশ সরকারের দেয়া এলওসি লেটার অফ ক্রেডিট আছে। তিনি আরও জানিয়েছেন বাংলার যে হলদিয়া বন্দর, সেখান থেকে বাংলাদেশের ওপর দিয়ে সরাসরি যন্ত্রপাতি নিয়ে যেসব কার্গো আসামের নুমালীগড় যাচ্ছে, সে ব্যাপারেও কোনো সমস্যা হয়নি, অর্থাৎ বাংলাদেশের মধ্য দিয়ে সেটা ঠিকমতোই যাচ্ছে। এই খবরের উৎস জানতে কেউ যদি আগ্রহী হন, গুগল সার্চে যান, দ্য ইকোনমিক টাইমস পত্রিকার 14 সেপ্টেম্বরের নিউজ দেখুন। যদি তা না পারেন কমেন্ট সেকশনে বলবেন, আমরা জানিয়ে দেব, তার লিঙ্কটা দিয়ে দেব। তবে হ্যাঁ, এখনো ভারত বিদ্যুৎ ও ডিজেল সাপ্লাই বন্ধ করেনি বটে, তবে ফুয়েল পাইপলাইন এক্সটেনশন প্রজেক্ট তার সম্প্রসারণের কাজ থামিয়ে দিয়েছে। দুই দেশের সম্পর্কের উন্নতি না হলে বিদ্যুৎ ও ডিজেল সাপ্লাই বন্ধ হওয়ার সম্ভাবনা যে একেবারে নেই তা নয়। আর বন্ধ করে না দিয়েই যে অবস্থা বাংলাদেশের এখন, বন্ধ করে দিলে কি হবে সেটা নিশ্চয়ই বলার দরকার পড়ে না। সম্পর্কের উন্নতি করতে গেলে ইউনূস সাহেব এবং তার উপদেষ্টাগণ যে ভাষায় কথা বলছেন ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে, সেই উপদেষ্টাগণ এবং ডক্টর ইউনূস তাদের মুখে কিছুদিন লাগাম টানতে হবে, কিংবা দু ঠোঁটে সেলোটেপ লাগাতে হবে, যাতে বেশি কথা না বলতে পারেন। বিদ্যুতের পর আসি আইনের শাসন পুনঃস্থাপিত করার প্রসঙ্গে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্যে ছাত্র বিক্ষোভকারী এবং ইসলামী দলগুলো রাজপথে নৈরাজ্য সৃষ্টি করার পর এখনো বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। 5ই আগস্টের পর আজকে 17ই সেপ্টেম্বর, এই অবস্থাতেও আসেনি। খুন, জখম, কিলিং, রিভেঞ্জ কিলিং, পলিটিক্যাল কিলিং, যে যার নিজের হাতে আইন তুলে নেওয়ার ঘটনা, এসব চলছে তো চলছেই। উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই জানেন, খবরের কাগজেও পড়ছেন, নিজেরা দেখছেন। তবু সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা বলি। গত সোমবার 9 সেপ্টেম্বর রাতে বগুড়ার সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও গোকুল ইউনিয়ন যুবদল নেতার সমর্থককে তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা খুন করেছে। 37 বছর বয়সী মিজানুর রহমান মিজানকে ধারালো অস্ত্র নিয়ে 8-10 জন সাইকেলবাহী দুর্বৃত্ত মিলে খুন করে। এরপর মিজানের সমর্থকরা আবার পাল্টা হামলা চালিয়ে 35 বছরের লেডু নামে একজনকে হত্যা করে। আর তার একদিন আগে 8ই সেপ্টেম্বর বাংলাদেশের আশুলিয়া শহরের জামগোড়া শিমুলতলা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সেনাবাহিনী, পুলিশ এবং সন্ত্রাস বিরোধী শাখা যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব আছে, তাদের উপরে হামলা চালায়। শ্রমিকরা বকেয়া মজুরি নিয়ে বিক্ষোভ করছিল এবং রাস্তা অবরোধ করছিল। নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করার চেষ্টা করলে পোশাক কারখানার শ্রমিকরা তাদের লক্ষ্য করে পাথর ও ইট ছুঁড়তে থাকে। তারা র্যাবের কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়। নিহতের সংখ্যা জানা যায়নি, তবে বেশ কিছু আহত হয়েছেন। জামগড়গোড়া, নরসিংপুর এবং ইউনিকেও কারখানার শ্রমিকদের একই রকম বিক্ষোভ দেখা গেছে। নতুন সরকার ক্ষমতায় এসে বলেছিল যে যারা ওই আন্দোলনের সময় যারা আহত হয়েছে, যাদের অনেকের চোখের অবস্থা ভীষণ খারাপ, যারা অন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাদের জন্যে নানা রকম আর্থিক সহায়তা দেবে, তাদেরকে নিয়ে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবার ব্যবস্থা করবে। বিদেশ মানে কোথায়? ভারত নয়। বিদেশ মানে তাদের কাছে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক, এইসব জায়গায় নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করানোর কথা হয়েছে। আজ অবধি খবর পাওয়া যায়নি যে একজনকে ওখানে পাঠানো হয়েছে কিংবা গেছে। বরং দেখা যাচ্ছে যে শুধু তারা, যারা আমাদের এখন উপদেষ্টা হচ্ছেন, বিশেষত যারা ছাত্র উপদেষ্টা,
তারা প্রথম দিকে খুব কথা বলছিলেন, তাদেরকে তো এক জায়গায় এখন গত 2-3 দিন ধরে তারা বিভিন্ন জায়গায় মিটিং করতে গেছেন, সেখানে গিয়ে দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যে 2-3 ভাগ হয়ে গেছে। এবং তারা সেখানে যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন যারা নেতৃত্বে, এখন যারা ক্ষমতার ফল যারা সুফল যারা ভোগ করছেন, তাদের সাথে প্রশ্ন পর্যন্ত করেছে, কয়েক জায়গায় ধাক্কাধাক্কিও পর্যন্ত হয়েছে। কি হচ্ছে তাহলে সব? এরপরেও আছে, আস্তে আস্তে এক এক করে সেই বিষয়গুলোতে যাব। নতুন সরকার ক্ষমতায় এসে বেশ কিছু দাগী অপরাধী ও সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিয়েছে। ছাড়া পাওয়া এইসব অপরাধীরা জেলের বাইরে এসে তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে এইসব কট্টর অপরাধীরা বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছে দিয়েছে। মুক্তিপ্রাপ্ত যারা, তাদের মধ্যে রয়েছে কিলার আব্বাস, শেখ মোহাম্মদ আসলাম বা সুইডেন আসলাম, ইমামুল হাসান হেলাল, সঞ্জিদুল ইসলাম, নাইম আহমেদ এবং খোরশেদ আলম রাসু। এইরকম সব ভয়ঙ্কর সন্ত্রাসীরা প্রায় 10 থেকে 15 বছর কারাগারের ভেতরে ছিল। এদের মুক্তি পেতে দেখে অন্যান্য অপরাধীরাও এখন কারাগার থেকে বেরিয়ে আসার জন্যে কঠোর তদবির করছে বলে জানা গেছে। তারা চাপ দিচ্ছে তাদের মাথায় আবার যে সমস্ত রাজনৈতিক নেতারা আছে তাদের কাছে। সেই নেতারাও এখন তদবিরে নেমেছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। মুক্তিপ্রাপ্ত অপরাধীদের উপর সামান্যতম নজরদারি নেই, আর এই কোনো নজরদারি না থাকায় অপরাধ বেড়ে চলছে। এতদিন সন্ত্রাসীরা কারাগারের থেকে অপরাধ নিয়ন্ত্রণ করত, এখন বাইরে এসে সবাই তাদের পুরনো নেটওয়ার্কগুলোকে পুরো দমে সক্রিয় করে নেমে পড়েছে কাজে। বাংলাদেশের বিদেশি মুদ্রার কথা বলি। বাংলাদেশের বিদেশি মুদ্রা আমদানির সবচেয়ে বড় অবদান হচ্ছে বস্ত্র শিল্প, এবং তার অনেকটা নিচে থাকলেও ওষুধ শিল্পেরও অবদান আছে। দুটো ক্ষেত্রে কাঁচামালের জন্য ভারতের মুখাপেক্ষী থাকতে হয় অনেকটাই, কিন্তু কাঁচামালের যোগান এখন বন্ধ হওয়ার উপক্রম। এর ওপর চাঁদাবাজির জুলুম, শিল্প প্রতিষ্ঠানের মালিকরা কারখানা চালাতে পারছেন না, উপদেষ্টাদের মধ্যে ব্যবসায়ীদের কোনো প্রতিনিধি নেই বলেই জানি, তাই তাদের হয়ে বলারও কেউ নেই। সম্প্রতি ব্যবসায়ীরা দাবি তুলেছেন যে তাদের প্রতিনিধিদেরকে উপদেষ্টা মণ্ডলীতে ঠাঁই দিতে হবে এবং ব্যবস্থা করতে হবে। বিখ্যাত বস্ত্র শিল্প কোম্পানি রেমন্ডস, ভারতের কোম্পানি আপনারা জানেন, সেই রেমন্ডস তাদের যে কারখানা সেটা বন্ধ করে দিয়েছে। এরকম বহু শিল্প প্রতিষ্ঠান যাদের অরিজিন, যাদের মূল ভারতে আছে, তারাও গুটিয়ে নিচ্ছে তাদের শিল্প, আর বাংলাদেশের শিল্প সংস্থাগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের কিন্তু এদিকে কোনো নজর নেই। তিনি চাইছেন শুধু কতদিন থাকতে পারবেন ক্ষমতায় সেটা দেখতে। 84 বছর বয়স হয়েছে, এখনো বেশ শক্ত সমর্থ আছেন। মনে হয় তিনি ক্ষমতায় থেকেই শতায়ু হতে চান। হন, সেখানে আপত্তি নেই, কিন্তু কি তিনি করছেন? তিনি এই শতায়ু হওয়ার জন্যে কিংবা ক্ষমতায় বেশি দিন বসে থাকবার জন্যে মোহাম্মদ ইউনূস দেশের উগ্র মুসলিম দলগুলোকে খুশি করতে, তাদের তোয়াজ করতে ব্যস্ত। বাঙালি হিন্দু উৎসব দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত থেকে এটি স্পষ্ট হয়। এর আগে উল্লেখ করা যায় যে এর আগে সদিচ্ছা হিসেবে শেখ হাসিনা প্রতি বছর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ইলিশের চালান পাঠাতেন বাংলাদেশ থেকে ভারতে। মোহাম্মদ ইউনূস তার দেশের চাহিদা উল্লেখ করে এই সিদ্ধান্ত বাতিল করেছেন, অর্থাৎ ভারতে ইলিশ আসবে না। বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন দেশের গরিবরা যাতে খেতে পায়, ইলিশ খেতে পায়, তার জন্য নাকি এবছর দুর্গাপুজোর জন্য ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না। এই সিদ্ধান্ত ইন্ডিয়া আউট প্রচারণার কিন্তু একটি অংশ।
এর নেতৃত্ব দিয়ে মোহাম্মদ ইউনূস ইসলামপন্থী দলগুলোর মন জয় করতে চেয়েছে। তবে দেশের মধ্যে ইলিশের দাম কমেনি বলেই কিন্তু শুনতে পাচ্ছি যে তার দেশে ভারতে ইলিশ আসছে না, তাহলে তার দেশে কেন ইলিশের দাম কমছে না, এ প্রশ্ন অনেকেই করছেন। এটাও দেখতে পাচ্ছি সীমান্ত দিয়ে চোরাপথে কিছু ইলিশ কিন্তু ভারতে ঢুকছে, ধরা পড়ে বাজেয়াপ্তও হচ্ছে বেশ ভালো পরিমাণে। কলকাতার বাজারে এখন বাংলাদেশের ইলিশ প্রায় 1.25 কিলো সাইজের ইলিশ 1800 থেকে 2000 টাকায় পাওয়া যাচ্ছে। আজ এই মুহূর্তে আমি মুম্বাইতে আছি। বর্ধমানের এক বাঙালি এখানে অনেক বছর ধরে মাছের ব্যবসা করেন। সকালে তিনি মাছ দিয়ে গেলেন। বাংলাদেশের ইলিশ 1 কিলো 350 গ্রাম, 2050 টাকা কিলো। চমৎকার স্বাদ। এবার কোলাঘাট, ডায়মন্ড হারবার, দীঘাতেও ভারতের প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। সুতরাং ভারতের মানুষের ইলিশ পেতে খুব একটা অসুবিধে হচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশের ইলিশের স্বাদ বর্তমানে আগেকার সময় নয়। আগে গঙ্গার ইলিশ আর পদ্মার ইলিশ, তার মধ্যে লোকে বলতো গঙ্গার ইলিশের স্বাদ বেটার, বেশি ভালো। এখন সেটা কিন্তু আর নেই। এখন পদ্মার ইলিশ, বাংলাদেশের ইলিশের স্বাদ যে কোনো কারণেই হোক ভালো। এই কারণগুলো নিয়ে একদিন ইলিশ নিয়ে একটা পর্ব আপনাদের সামনে করব আমি। যাই হোক, ভারতের মানুষের এখন ইলিশ পেতে অসুবিধে হচ্ছে না। মাঠে মারা গেল বাংলাদেশের ইলিশ, খাইতে দিমু না, এই অভিযান। তবে ভারত কি ইলিশ খেতে না দিলেও ভারতের মুরগির ডিম খেতে ইউনূস সাহেবের আপত্তি নেই। গত সোমবার 9 সেপ্টেম্বর ভারত থেকে 11,272 মার্কিন ডলার মূল্যের 2,31,000 মুরগির ডিম বাংলাদেশকে পাঠানো হয়েছে। ভারত থেকে যশোরের বেনাপোল বর্ডার দিয়ে এই ডিম তার প্রথম চালানটি যায়, এরপরে আরো চালান যাচ্ছে। ভারত যদিও বলেনি তোমরা আমাকে ইলিশ খাইতে দিলা না, আমি তোমাদের ডিম খাইতে দিব না। ভারত কিন্তু এই কথাটা বলেনি। ক্ষমতায় বসার আগে কথা হয়েছিল 3 মাসের মধ্যে ভোটের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে শাসন তুলে দেয়া হবে। সে কথা মনে হয় ইউনূস সাহেব ভুলে গেছেন। ভোটের নাম নিচ্ছেন না, বরং ক্ষমতা আঁকড়ে পড়ে থাকার জন্য ইসলামী দলগুলোকে তোয়াজ শুরু করে দিয়েছেন। কট্টরপন্থী ইসলামী সংগঠন জামায়াতে ইসলামী, তার উপর নিষেধাজ্ঞা তিনি তুলে দিয়েছেন। এবং শুধু তাই না, জামাতের যেসব সন্ত্রাসীরা, উগ্রপন্থীরা বন্ধ ছিল জেলে, তাদেরকে ছেড়ে দিয়েছে। এছাড়া উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি, তার যে মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীকে তিনি মুক্তি দিয়েছেন। হিন্দুদের দুর্গাপুজোর ছুটি চাওয়ার দায়ে সাখাওয়াত হোসেন, যিনি আগে স্বরাষ্ট্র দপ্তরে ছিলেন, তাকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়েছেন। হিন্দুদের পুজো মণ্ডপ পাহারা দেওয়ার জন্য পুলিশ কিংবা আনসার বাহিনীকে পাঠাবেন না। কাদের পাঠাচ্ছেন? বলছেন মাদ্রাসার ছাত্ররা পাহারা দিতে যাবে হিন্দুদের মণ্ডপে। আসবে হিন্দু মেয়ে বউরা কি সেখানে হিন্দু পুরুষ, তারা কি নিজেদেরকে মনে করবে যে তারা রক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে? ইউনূস সাহেব, আপনি কিন্তু অনেক খারাপ কাজ করছেন। হিন্দুদের ওপর হামলা হচ্ছে, চারদিকে হয়েছে। আপনি নিজে একসময় স্বীকার করেছিলেন, এখন আবার সেটা ভুলে যাচ্ছেন। আপনি বলছেন হামলার ঘটনা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক হামলা। আপনি এই খবরটি কোথায় পেয়েছেন? আপনি কি এই খবর আপনার গোয়েন্দা বাহিনীর থেকে পেয়েছেন, না কোনো রকমভাবে সমীক্ষা চালিয়েছেন, না তদন্ত করেছেন? অন্তর্বর্তী সরকারের প্রধানের 2টি সিদ্ধান্ত দেশের ইসলামপন্থীদের যার পর নাই খুশি করেছে। মৌলবাদী ইসলামী দলগুলো মোহাম্মদ ইউনূসকে ইতিমধ্যেই দুবাহু বাড়িয়ে বুকে জড়িয়ে ধরতে শুরু করেছে।
ভোট চেয়ে বিএনপির মাথা খারাপ করে দিচ্ছে বিএনপি, কিন্তু জামাত ঠান্ডা মেরে গেছে। দেখেছেন, জামাত কিন্তু ততটা ভোটের কথা বলছে না। ওদিকে আর এক বিপদ ঘনিয়ে এসছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত ৮-১০ দিনে প্রতিবেশী মায়ানমার থেকে ১৫,০০০-এর বেশি রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে বাংলাদেশে। বিষয়টা আরো বাড়াতে তাদের মধ্যে অতিরিক্ত ৫০,০০০ বাংলাদেশে অনুপ্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান স্বীকার করেছেন যে অবৈধ অভিবাসনের পরিমাণ সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই, কোনো ধারণাও তার নেই। যারা সীমান্ত পেরিয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে তাদের স্বজনদের সাথে আশ্রয় নিয়েছেন, এর কতটা অনুপ্রবেশ আর কতটা কি অন্য কিছু বেড়াতে আসা, এই রেকর্ড তার কাছে নেই। ২০১৯ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কোনো কথা না বলে তিনি বলেছিলেন, আঞ্চলিক নিরাপত্তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে মায়ানমারের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে, এবং তারা শুধু বাংলাদেশের জন্য নয়, এই ভারতের জন্যও তারা নিরাপত্তার হুমকি। তো এই হচ্ছে বাংলাদেশের নতুন সকাল। নতুন সকাল বলবেন নাকি আর এক অন্ধকার রাত বলবেন, সেটা লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আরো লিখে পাঠান আমাদের চলমান সমীক্ষা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিতে আপনার পছন্দের ক্রম অনুসারে 5টি নাম। মনে রাখবেন, 1টি, 2টি, 3টি বা 4টি নয়, 5টি নামই কিন্তু পাঠাতে হবে, না হলে গ্রহণ করা হবে না আপনার তালিকা। আজ এই পর্যন্ত, তাহলে ধন্যবাদ।